হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই বছর পরীক্ষা হবে হচ্ছে 50 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো আমি এই ভিডিওটা তোমাদের পুরো নতুন নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে বানিয়েছি এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে ভূগোলের সিলেবাস, নম্বর বিভাজন এবং একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। তো যে প্রশ্নগুলো আমি দিয়েছি তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো চলো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। তো তোমাদের সিলেবাসে আছে হচ্ছে ভূমিরূপ, নদী, শিলা ও মাটি এবং আফ্রিকা মহাদেশ। এই 4টে চ্যাপ্টার তোমাদের হচ্ছে সিলেবাসে আছে। এবার নাম্বার যে বিভাজন সেটা একটু দেখে নাও। তো তোমাদের ভূমিরূপ থেকে দুটো, নদী থেকে দুটো, শিলা ও মাটি থেকে দুটো এবং আফ্রিকা থেকে 4টে, টোটাল 10টা এমসিকিউ। এবং 1 নম্বরের প্রশ্ন দুটো 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 এবং 4টে, টোটাল 10টা এমসিকিউ। এবং 2 নম্বরের হচ্ছে 4টে আসবে, 8টা, 3 নম্বরের 4টে, 12টা এবং 5 নম্বরের দুটো প্রশ্ন, এই হচ্ছে 10। তো এই হচ্ছে তোমাদের টোটাল একটা 50 নম্বরের কিন্তু প্রশ্নর যে নাম্বার ডিভিশন সেটা। ওকে, তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এছাড়া এই ভিডিওটা তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর আমি বাকি যে সাবজেক্ট আছে সেগুলোরও ভিডিও বানিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেগুলো তোমরা সেখান থেকে দেখে নেবে। আর তোমাদের কীরকম ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আমি সেই রকম ভিডিও তোমাদের জন্য বানাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছ এর দাগে আছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমটা বলছে পৃথিবীর ছাদ বলা হয়, সেটি হলো পৃথিবীর ছাদ বলা হয় হচ্ছে পামিরকে, পামির মালভূমিকে। আই আকৃতির উপত্যকা দেখা যায়, আই আকৃতির উপত্যকা দেখা যায় হচ্ছে পার্বত্য অঞ্চলে। 3 বলছে ভূপৃষ্ঠের শিলার আলগা আস্তরণকে বলে কি বলে? রেগোলিথ। চলে যাবো 4-এর দাগে, বলছে নীলনদ অববাহিকার একটি গুরুত্বপূর্ণ শহর হলো কি? কায়রো। এবং নেক্সট 5-এরটা বলছে সাহারার শুকনো নদীর খাতগুলিকে বলা হয়, শুকনো নদীর খাতগুলিকে বলা হচ্ছে ওয়াদি। তারপরেরটা 6-এরটা বলছে দুটি পর্বতচূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশকে বলে হচ্ছে পর্বত উপত্যকা। নেক্সট 7 বলছে শুষ্ক অঞ্চলে সুগভীর নদী উপত্যকাকে বলে কি বলে? সেটা বলে হচ্ছে ক্যানিয়ন। নেক্সট 8 বলছে আগ্নেয় শিলাকে বলা হয় হচ্ছে অস্থিরীভূত শিলা। তারপরে 9টা বলছে পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে, কোথা থেকে সৃষ্টি হয়েছে? জামবেসি নদীর গতিপথে। তারপরে সাহারা মরুভূমির একটি মরুদ্যান হলো, সাহারা মরুভূমির একটি মরুদ্যান হচ্ছে টিমিমন। নেক্সট বিয়ের দাগে দেখো, বিয়ের দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দেখো। প্রথমটা হচ্ছে আফ্রিকার কোন নদী দুবার নিরক্ষরেখাকে অতিক্রম করেছে? তো কঙ্গো নদী হচ্ছে দুবার অতিক্রম করেছে। 2 হচ্ছে কোন মাটি ফসল ফলানোর জন্য বেশ ভালো? ফসল ফলানোর জন্য ভালো হচ্ছে দোআঁশ মাটি। 3 হচ্ছে নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে কি বলা হয়? এটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। 4টা বলছে সাহারার দিনের বেলায় সৃষ্ট বালির ঝড়কে কি বলা হয়? এটা বলা হচ্ছে সাইমুম। নেক্সট দেখো, বলছে ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তারপরে 6-এরটা বলছে রেল লাইনে পড়ে থাকা পাথর কি ধরনের শিলা? এটা হচ্ছে আগ্নেয় শিলা। তারপরে 7-এরটা বলছে মহাদেশ আয়তনের বিচারে আফ্রিকা পৃথিবীর কততম? তো আফ্রিকা হচ্ছে পৃথিবীর 2য় বৃহত্তম। তবে 8-এরগুলো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, শূন্যস্থান আছে। নিচের আঁকাবাঁকা নদীর আঁকাবাঁকা গতিপথকে কি বলে? মিয়েন্ডার। এবং পৃথিবীর সমস্ত রকম ভূমিরূপ মূলত ড্যাশ রকম শক্তি দ্বারা তৈরি হয়েছে, সেটা কি? 2 রকম শক্তি দ্বারা তৈরি হয়েছে। তারপরে 3-এরটা বলছে ড্যাশ নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। আমাজন হচ্ছে নদীর অববাহিকা, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। নেক্সট বলছে সাহারা মরুভূমি পৃথিবীর একটি অন্যতম জনবিরল এলাকা। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। তারপরটা বলছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। বলছে আর্গ ও হামাদা কি? আর্গ আর হামাদা কি? দেখো, আর্গ হচ্ছে সাহারা মরুভূমির যেসব অঞ্চলে বালি স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে তা হলো কি? আর্গ। এবং হামাদা কি? সাহারা মরুভূমির যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তা হলো হচ্ছে হামাদা। তারপর হচ্ছে অন্তর্বাহিনী নদী কাকে বলে? উদাহরণ দাও। তো যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলে। যেমন ভারতের লুনি, রাশিয়ার আমুদ্রিয়া অন্তর্বাহিনী নদী।
তারপরে হচ্ছে জলবিভাজিকা কাকে বলে? তো কোনো পাহাড়ের চূড়ার অংশটি বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই হলো জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে রয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী কিন্তু তৈরি করে। এরপরে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? তো মালভূমির উপরিভাগ টেবিলের মতো প্রায় সমতল এবং ধারগুলো টেবিলের পায়ার মতো ঢালু ও খাড়া বলে মালভূমিকে কিন্তু টেবিল ল্যান্ড বলে। তারপর 5টা টিকা লেখো মরুদ্যান। তো মরুদ্যান হচ্ছে মরু অঞ্চলে বায়ুর অপসারণের প্রক্রিয়ায় বালুকারাশি অপসৃত হয়ে যখন ভৌমজলের স্তরকে উন্মোচিত করে দেয়, তখন ওই স্থানে জলাশয়, গাছপালা এবং হ্রদের সৃষ্টি হয়ে যে অঞ্চলের সৃষ্টি হয় তাকে কিন্তু মরুদ্যান বলে। মরুভূমি অঞ্চলে মাঝে মাঝে থাকা মরুদ্যানের গুরুত্ব অপরিসীম। সাহারা মরুভূমির উল্লেখযোগ্য মরুদ্যানগুলি হলো কুফরা, সিউরা, টিমিমন এবং ঘারজায়রা এবং বাহারিয়া। কিন্তু শর্ট কোশ্চেনও তোমাদের কিন্তু দিতে পারে যে সাহারা মরুভূমির উল্লেখযোগ্য কয়েকটি মরুদ্যানের নাম লেখো। এরপরে 6টা দেখা হচ্ছে লাভা গঠিত মালভূমি কীভাবে সৃষ্টি হয়, উদাহরণ দাও। তো অগ্নুৎপাতের সময় উত্তপ্ত এবং গলিত লাভা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বেরিয়ে বাইরে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে বিরাট মালভূমির সৃষ্টি করে তাকে লাভা গঠিত মালভূমি বলে। যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি, এরকম লাভা গঠিত কিন্তু মালভূমি। তারপরে ডিএডটা বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দেখো, যে কোনো 4টি। ভঙ্গিল পর্বতের উৎপত্তি কিভাবে হয়েছে? তো বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থান করছে সেখানে প্রায় 10 কোটি বছর আগে টেথিস নামে একটি মৈখাত ছিল। এই টেথিস সাগরের উত্তরে ছিল আশারাল্যান্ড এবং দক্ষিণের ভূখণ্ডে ছিল হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড। বহু বছর ধরে এই ভূখণ্ড থেকে নদীবাহিত ক্ষয়প্রাপ্ত পলি এবং মহীখাতটিকে ভর্তি করতে থাকে। ক্রমশ পলিস্তারের নিম্নমুখী চাপা খাতের তলদেশ বসতে থাকে এবং দুই পাশের ভূখণ্ডগুলি পরস্পরের দিকে সরে আসতে থাকে। এর ফলে মহীখাতে শঙ্কিত পলিতে ভাঁজ পড়ে ক্রমশ ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়। মহীখাত থেকে পর্বতের উৎপত্তি হয় বলে ভঙ্গিল পর্বতের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য অনেক বেশি হয়। ওকে, এবং নেক্সট বলছে নদীর স্বাভাবিক ছন্দ মানুষই নষ্ট করেছে, আলোচনা করো। তো মানুষ হচ্ছে নদীর যে স্বাভাবিক ছন্দ সেটা কীভাবে নষ্ট করেছে? মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করে চলেছে। মানুষের কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ন প্রভৃতি নানাভাবে নদীকে প্রভাবিত করছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর ওপর কৃত্রিম বাঁধ তৈরি করে মানুষ সামরিক সুফল পেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যার কিন্তু কারণ হয়ে উঠেছে। একদিকে কৃষিকাজ থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে, অন্যদিকে সেচের জলের যোগান দিয়ে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। শহর ও শিল্পাঞ্চলের বর্জ্য জল নদীতে মিশে নদীর জল ক্রমশ বিষাক্ত হয়ে উঠেছে। এইভাবে কিন্তু নদীর যে স্বাভাবিক ছন্দ সেটা মানুষ নষ্ট করছে। 3টা বলছে আফ্রিকার নদীগুলি প্রচুর জল বহন করে কেন? তো নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এই বৃষ্টিপাতের ফলে উপনদীগুলি প্রচুর জল প্রধান নদীতে সরবরাহ করে, ফলে প্রধান নদীতে সারা বছর জল থাকে। উপকূলভূমি বন্ধুর থাকলে নদীর মোহনা খুব প্রশস্ত এবং খরস্রোতা হয়। নীলনদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে বিপুল জলরাশি বয়ে নিয়ে আসে। আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গো নদীর সৃষ্টি হয়েছে। বয়ে যাওয়ার পথে বহু স্থানে এই নদী গভীর উপত্যকা তৈরি করেছে। প্রায় এই একই জায়গা থেকে পূর্ব দিকে সৃষ্টি হয়েছে জামবেসি নদী। এই নদীর গতিপথে তৈরি হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত। তারপরে জলপ্রপাত কাকে বলে, উদাহরণ দাও। তো পার্বত্য প্রবাহে নদীর গতিপথে কঠিন শিলা ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে নদীর প্রবল স্রোতের ফলে কোমল শিলা কঠিন শিলা অপেক্ষা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে খাঁচা ঢাল সৃষ্টি করে, ফলে নদী ওই খাড়া ঢালের উপর দিয়ে সরাসরি নিচে পড়তে থাকে। একে জলপ্রপাত বলে। উদাহরণ কি? পৃথিবীতে মোট 37টি প্রধান জলপ্রপাতের মধ্যে ভারতে আছে 2টি। এই 2টি জলপ্রপাত হলো সরাবতী নদীতে সৃষ্ট জেরসোপ্পা জলপ্রপাত বা যোগ জলপ্রপাত, উচ্চতা প্রায় 235 মিটার, এবং কাবেরী নদীর উপর হচ্ছে শিবসমুদ্রম জলপ্রপাত। এটা হচ্ছে ভারতের 2টি উল্লেখযোগ্য জলপ্রপাত। তো এরপরে 5টা বলছে দেখো সাহারার জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। তো সাহারা মরুভূমিতে রাত ও দিনের তাপমাত্রার মধ্যে পার্থক্য অত্যন্ত বেশি হওয়া সত্ত্বেও মানুষ নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকে। মরুদ্যানের ধারে যারা চাষবাস করে আর মরুভূমিতে পশুর
দোল, বিশেষত উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে। অতিরিক্ত তাপমাত্রার জন্য তারা ঢাকা পোশাক পরে মরুদ্যানে সামান্য জলের যোগানে ভুট্টা, জোয়ার এবং বাজরার চাষ কিন্তু হয়। এরপরে শিলাচক্র কি? তো ভূগর্ভের অভ্যন্তরের ম্যাগমা ও লাভা বাইরে সঞ্চিত হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি করে। এই শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্রগর্ভে সঞ্চিত হয়, যেখানে পলির রাশি চাপে পড়ে পাললিক শিলায় পরিণত হয়। এই পাললিক শিলা ও আগ্নেয় শিলা পুনরায় শিলার চাপে, তাপে ও রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে কিন্তু পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এইভাবে ক্রমান্বয়ে শিলা এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, একে কিন্তু শিলাচক্র বলে। এরপরে ইয়ের দাগের হচ্ছে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো বলছে নদীর কাজগুলি বর্ণনা করো। তো নদী মূলত বয়ে যাওয়া জলধারা, সে তার চলার পথে ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ, এই তিন ধরনের কাজ করে। নদী এই তিন প্রকার কাজ নির্ভর করে নদীর শক্তির ওপর। তো ক্ষয় কাজ দেখো, নদী তার জলস্রোতের ধাক্কায় মাটি, বালি, ছোট বড় নুড়ি এমনকি বড় পাথর সবই চূর্ণ করে ভাসিয়ে নিয়ে যায় চলে, এটি নদীর ক্ষয় কাজ। এবং বহন কাজ, চূর্ণ করা এইসব নুড়ি, কাকর, বালি, পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলে, একে হচ্ছে নদীর বহন কাজ। এবং বহনের পর সঞ্চয় কাজ, নদীর স্রোত কমে গেলে এইভাবে বহন করা পদার্থগুলি নদীর পাশে বা নদীর মধ্যে জমা থাকে, এভাবে কিন্তু নদীর সঞ্চয় কাজ, এটাই নদীর সঞ্চয় কাজ। এরপরে মাটি তৈরিতে যারা প্রধান ভূমিকা নেয় তাদের অবদান লেখো। তো মাটি তৈরির জন্য শিলা, ভবিষ্যতে মাটি কেমন হবে তা শিলার প্রকৃতির উপর নির্ভর করে, জলবায়ুর উপর নির্ভর করে। মাটি তৈরিতে এক বিশেষ ভূমিকা নেয় জলবায়ু। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে মাটি তাড়াতাড়ি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে, তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। ভূপ্রকৃতি বলছে ভূমির প্রকৃতি মাটি তৈরিতে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি যেভাবে তৈরি হয় না, আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে। এবং হচ্ছে জীবজগৎ, জীবিত ও মৃত উদ্ভিদ বা প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে, কিন্তু কেঁচো, পিঁপড়ে, ছুঁচো, সাপ প্রভৃতি কিন্তু প্রাণীরা মাটিতে আলগা করার ফলে কিন্তু কী হয়, জল ও বাতাস মাটিতে প্রবেশ করে। মৃত উদ্ভিদ ও প্রাণী কিন্তু মাটিতে পুষ্টি যোগায়। আর সময় মাটি একদিনে তৈরি হয় না, হাজার হাজার বছর, এমনকি লক্ষ লক্ষ বছর লেগে যায় কিন্তু মাটি তৈরি হতে। এরপরে নেক্সট প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সংক্ষিপ্ত পরিচয়। তো আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। এই মহাদেশ একই সঙ্গে পৃথিবীর উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম গোলার্ধে অবস্থিত। পূর্ব আফ্রিকাতে পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল। ঊনবিংশ শতাব্দীতে লিভিংস্টন এবং স্ট্যানলি প্রমুখ আবিষ্কারকগণ আফ্রিকার অজ্ঞাত অংশ আবিষ্কার করেন। ঊনবিংশ শতাব্দী পর্যন্ত আফ্রিকার বহু দেশ, ইউরোপ এবং উত্তর আমেরিকার কিছু দেশের উপনিবেশ ছিল। আফ্রিকার উত্তরে দুর্গম সাহারা মরুভূমি, আফ্রিকার মধ্যভাগে রয়েছে হিংস্র জীবজন্তুতে পূর্ণ নিবিড় এবং দুর্ভেদ্য অরণ্য। এই মহাদেশের উপকূল অভগ্ন এবং উষ্ণ ও আর্দ্র জলবায়ু অস্বস্তিকর। এই মহাদেশের অভ্যন্তরে রয়েছে জলপ্রপাত, খরস্রোতা নদী এখানে এবং প্রায় সর্বত্রই বন্ধুর মালভূমি। হিংস্র ও নরখাদক আদিম অধিবাসীদের বসবাস থাকার কারণে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশও কিন্তু বলা হয়। এই ছিল তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিটের ভূগোলের একটা নমুনা প্রশ্নপত্র সাজেশান। যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এছাড়া আমি হচ্ছে ক্লাস 7-এর অন্যান্য সাবজেক্টেরও ভিডিও বানিয়েছি, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর এই পিডিএফটা যদি কেউ কিনতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, নাম হচ্ছে লার্ন উইথ জয়, ঠিক আছে। ডিসক্রিপশন লিঙ্কও দেওয়া আছে, যারা পিডিএফ কিনবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে। হোয়াটসঅ্যাপের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে স্যার বাই পিডিএফ বলে কথাটি উল্লেখ করবে, কোন ক্লাস আর কোন সাবজেক্টের পিডিএফ কিনবে সেটা জানাবে। তো পিডিএফের আমি তোমাদের QR কোড দিয়ে দেবো, তো 10 টাকা পেমেন্ট করলে কিন্তু আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। যারা কিনতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে, ওকে। তো চলো বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।